ভারত সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ। অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ। যানজট ও ট্রাফিক ব্যবস্থার সমস্যার দ্রুত সমাধান চান প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। শুক্রবার সুইজারল্যান্ডের মার্কিন ইরান শান্তি চুক্তি সই জানিয়েছেন মধ্যস্থতাকারী শাহবাজ শরীফ। স্বাগত জানালো বাংলাদেশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে ভারতের নয়া দিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকাল 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রোটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। ঢাকায় কূটনৈতিক সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিতভাবে জানার পর কি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করা হবে। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না ঢুকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার সমস্যা এবং এর সমাধান ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির নয়া চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। পর্ষদ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে হবে, সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বলেন, ব্যাংক আইন অনুযায়ী ব্যাংকের মূল মালিক আমানতকারীরা। তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আস্থা ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির সভাপতি বলেন, চেয়ারম্যানকে অপসারণ করলেও তাদের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংক একপাক্ষিকভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। গ্রাহকরা কিভাবে ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাবে সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অনিয়ম যেন না হয় তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নারীদের জন্য, তাই এর টাকা পিতা, স্বামী, ভাই বোনের অ্যাকাউন্টে দেওয়া যাবে না। বিষয়টি তদারকির দায়িত্ব পালন করবে জেলা প্রশাসন। বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, অনিয়ম বন্ধে তদারকি চলছে। বেশ কয়েকজনের নাম তালিকায় থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টাকা দেওয়া হয়নি। তালিকায় থাকা নারীদের সিম কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর থেকে স্থিতিশীল ও সমৃদ্ধির অর্থনীতি করা চ্যালেঞ্জ। সমাজের কোনো নাগরিক বাজেট থেকে বাদ যায়নি। সরকারের সাহায্যের জন্য সবার বসে থাকার সুযোগ নেই, সবাইকে দক্ষ হতে হবে। 14,000-এর উপরে, 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোন সময় অ্যালোকেশন হয় না, এবং এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। সেটা হিউজ একটা কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ জাতীয়তাবাদের ইলেকশন কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে এই যে এতগুলো টাকা, এতগুলো একটা রাজস্ব ব্যয় এখানে হচ্ছে,
তো এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি, এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ৩৯ দিনের যুদ্ধ এবং ৬৭ দিনের যুদ্ধবিরতির পর এই স্থায়ী সমাধানে পৌঁছতে পেরেছে দেশ দুটি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়ও আনুষ্ঠানিক চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তেহরান ও ওয়াশিংটনের চুক্তি বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলে ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি চুক্তির তথ্য নিশ্চিত করেন। এই চুক্তির মাধ্যমে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করবে তেহরান ওয়াশিংটন। চুক্তি অনুযায়ী লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। ৩০ দিনের মধ্যে ইরানের বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ মার্কিন বাহিনী তুলে নেওয়া হবে। ইরানও হরমুজ প্রণালী উন্মুক্ত করবে। ইরানের অবরুদ্ধ $২৪ বিলিয়ন সম্পদ ফেরত দেওয়ার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান। এদিকে যুক্তরাজ্য, কাতার সহ বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানাচ্ছে, যদিও এই চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাত অবসানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক উন্নয়নে অবদানকারী সব পক্ষ ও সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। বাংলাদেশ আশা করে চুক্তিটি সরল বিশ্বাসে বাস্তবায়ন এবং টেকসই হবে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে বিশ্বাস করে বাংলাদেশ। সেই সাথে প্রত্যাশা করছে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত ইস্যু সমাধানের। পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যসেবা দেওয়ার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি রুখে দিতে পেরেছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। সোমবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তামাকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, দেশের যুব সমাজ নেশামুক্ত না হলে যত বড় বরাদ্দই দেওয়া হোক তার সফলতা পাবে না। আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে দ্রুত কমে আসছে হামের সংক্রমণ। হামের ধারাবাহিক টিকা কার্যক্রম চলমান রাখলে ভবিষ্যতেও হামের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব বলে মনে করেন সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের, মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। সংবাদপত্রে কালো দিবস উপলক্ষে সোমবার ডিএফপি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল কর্তৃক আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী কথা বলেন। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, এই কমিশন মিডিয়ার প্রতিটি ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ খান সোহেল। ২৭ জুলাইয়ের মধ্যে বন্ধ থাকা ঢাকা নারিতা রুটে বিমানের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, অনেক দেশেই বিমানের ফ্লাইট চালুর দাবি রয়েছে। ২০২৫ সালে বন্ধ হওয়া ঢাকা নারিতা ফ্লাইট চালু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে চালু হবে ফ্লাইট। বর্তমান সরকার সব রুট চালু করতে চায়। বিমানবন্দরে প্রবাসীরা যেন কমফোর্ট জোনে থাকেন সেটা নিয়ে কাজ করেছে সরকার। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লার জানান, ৩০ জুনের মধ্যে চালুর ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না, কারণ জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর নিরাপত্তাজনিত কিছু কার্যক্রম রয়েছে। তাদের অডিট শেষ হলেই চালু করা যাবে। ২০ জুন থেকে টিকিট ওপেন থাকবে, অনলাইন ও অফলাইনে টিকিট কেনা যাবে। জাপানে ৪০,০০০ বাংলাদেশি থাকেন। লাভে যাওয়ার সময় সেটিকে বন্ধ করা হয়। প্রতিমন্ত্রী জানান, থার্ড টার্মিনালে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সেই সময়ের ভিত্তিতে তারা চেয়েছে ৪৫ দিন সময়ের প্রয়োজন হবে তাদের। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বসা যে আমরা ৩০ জন্য যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিল এভিয়েশনের কিছু ফর্মালিটি যে কারণে আমরা সেটা চেষ্টা করছি ২৭ জুলাইয়ের মধ্যে আমরা যেন যে আমরা দিয়েছি কমিটমেন্ট করেছি সেটা ইনশাল্লাহ ২৭ জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি পাওয়ায় লাইসেন্স বাতিল হওয়া আদ্দিন হাসপাতালে ভর্তি থাকা জটিল রোগীরা সেখানেই চিকিৎসা নিতে চান বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।
সোমবার সকালে হাসপাতালের সামনে অপেক্ষায় থাকা রোগীর স্বজনদের সাথে কথা বলে এমনটা জানা গেছে। রোগীর স্বজনেরা বলছেন, চিকিৎসার ধারাবাহিকতার জন্য 8 দিন হাসপাতালে রেখে রোগীর চিকিৎসা করাতে চান স্বজনেরা। ভর্তি থাকা রোগীদের চিকিৎসা নিয়েও দুশ্চিন্তায় তারা। এদিকে ভর্তি রোগীর অনেকেই হাসপাতাল ছাড়ছেন। বহির্বিভাগে নেই রোগীদের উপস্থিতি। কর্তৃপক্ষের গাফিলতির দায়ে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গেল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছেন 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন চলে যাইতেছি, চিকিৎসা ভালোই হয়েছিল, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত গেলে ভালোই হইতো আশা করা যাচ্ছে। না হ্যাঁ, আমাদের বলছে যে আপনাদের রোগী এখন যাতকাল সরকারে মানা করছে, তাহলে আপনারা চলে যান। তা আমরা বলছি আমরা কই যাব, আমাদের যাওয়ার মতো ওই ধরনের পজিশন থাকলে আমরা গেতাম। যদি দেখা যায় একটু ভালো ধরা থাকতো তাহলে আমরা চলে গেতাম, কিন্তু আমাদের রোগীতে সরানোর কোনো সিস্টেমই নাই। ওর অক্সিজেন ছাড়া কখনো বাইরে করা যাবে না। আমরা এখন বাড়িতে যাব, এই জায়গার মতো সুযোগ সুবিধা পাবো না, এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না, এই জন্য আর কোথাও যাব না, বাড়িতে যাই আর ড্রেসিং করবো। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত 34তম আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের 25,000 মিডওয়াইফ নিয়োগের অঙ্গীকার করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে UNFPA। 14 জুন আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের 34তম ত্রিবার্ষিক কংগ্রেসে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার এবং UNFPA এর নির্বাহী পরিচালক DN কেইটা বাংলাদেশের মিডওয়াইফ কর্মশক্তিতে স্মরণকালের সবচেয়ে বড় এই বিনিয়োগ অঙ্গীকারটির কথা ব্যক্ত করেন। কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে UNFPA এর নির্বাহী পরিচালক পেশাদার মিডওয়াইফ বাহিনী গঠনে বাংলাদেশকে একটি পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। লিসবনে এই অঙ্গীকার ঘোষণা করে মিস DN কেইটা বলেন, বাংলাদেশ বিশ্বকে দেখাচ্ছে যে মিডওয়াইফদের পেছনে বিনিয়োগ করা মানেই জীবন রক্ষায় বিনিয়োগ করা। 80-র দশকের মাঝামাঝি সময়ে প্রতি 1 লাখ শিশু জন্মদানকালে 574 জন মাতৃমৃত্যু হতো, সেটি থেকে কমিয়ে বর্তমানে 136 জনে নেমেছে। তবে এখনও 30% প্রসব বাড়িতেই হয়। দেশের 6,215টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে মাত্র 2,557 জন মিডওয়াইফ কর্মরত আছেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারত সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ। অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ। যানজট ও ট্রাফিক ব্যবস্থার সমস্যার দ্রুত সমাধান চান প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। শুক্রবার সুইজারল্যান্ডের মার্কিন ইরান শান্তি চুক্তি সই জানিয়েছেন মধ্যস্থতাকারী শাহবাজ শরীফ। স্বাগত জানালো বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।